কোভিড-19 প্রেস ব্রিফিং এর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ডিপার্টমেন্টের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমি বলেছিলাম গতকালকে স্টেট এক্সিকিউটিভ কমিটি এসডিআরএফ এর ব্যাপারে বেশ কয়েকটা ডিসিশন হয়েছিল, আমি কয়েকটা বলছিলাম, আজকে আমি ডিটেল বলছি। The scale of assistance for stranded person outside the state. আউটসাইড স্টেটে যারা স্ট্যান্ডার্ড পারসন আছে তাদের জন্য যেটা ডিসিশন হয়েছে, অল ত্রিপুরা ভবনস উইল বি ট্রিটেড অ্যাজ রিলিফ ক্যাম্প হিসেবে নোটিফাই করা হয়েছে এবং তাদেরকে 21 দিন অবধি রিলিফ দেওয়া হবে, 21 days লকডাউন, এবং while entire room rate will be paid and cost of food will be subject to a ceiling of rupees 118 টাকা per person per day। এই হিসাবে রিলিফ যারা ত্রিপুরা ভবনে যারা আছে তাদেরকে দেওয়া হবে। যারা ত্রিপুরা ভবনের বাইরে যারা আছে তাদেরকে খাওয়ার জন্য 150 টাকা পার পার্সন পার ডে আপ টু 21 days, এবং অ্যাকোমোডেশনের জন্য 1000 টাকা পার পার্সন পার ডে অর অ্যাকচুয়াল whichever is less will be allowed। এবং যারা ত্রিপুরা ভবনের বাইরে যারা আছে সাবজেক্ট টু ভেরিফিকেশন, তাদেরকে একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে, সেই ওয়ার্কিং গ্রুপ এগুলি ভেরিফিকেশন করে তাদেরকে টাকাও দিয়ে দেওয়া হবে এবং ডিএমএন কালেক্টরকে এটার জন্য এন্ট্রাস্ট করা হয়েছে এই টাকাগুলি দেওয়ার জন্য। এগুলি ছিল কালকে এসিসি মিটিং স্টেট এক্সিকিউটিভ কমিটির মেইন মুখ্য ইয়ে। তো হেলথের ব্যাপারে ডক্টর দীপ দেববর্মা ব্রিফ করবেন ডিটেইলস। প্যাসেঞ্জার বা পার্সন যারা ফিরে এসে সার্ভিলেন্সের মধ্যে রয়েছে, কিউমুলেটিভ জবের থেকে শুরু হয়েছে, তার মধ্যে টোটাল আছে 9864 এবং আজ মানে গতকাল অবধি টোটাল 4954 এর অলরেডি 14 days যে অবজারভেশন পিরিয়ডটা এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রিগার্ডিং ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন, যারা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আছে সরকারি জায়গায়, সেটা হলো আমাদের 128 আছে এবং হোম কোয়ারেন্টাইনে আছে আমাদের আজকের দিনে 4782। তার মানে আমাদের টোটাল প্যাসেঞ্জার বা পার্সন আন্ডার কোয়ারেন্টাইন আছে আমাদের আজকের দিনে 4910। আর আমরা আজকে দুপুর অবধি আমাদের টোটাল 191 স্যাম্পল কালেক্ট হয়েছে এবং 191 স্যাম্পল টেস্টেড হয়েছে এবং ফরচুনেটলি এনাফ আমরা 191 স্যাম্পলই নেগেটিভ এসেছে। তাছাড়া আজকে যেটা আমরা গতকাল বলেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের দুজন যেখানে বিকানিরে যাওয়ার পরে পজিটিভ পাওয়া গেছে, তো আমাদের যখন আমরা মানে হিস্ট্রি নিলাম বা বিভিন্ন ডিটেলস নিলাম ওদের সম্বন্ধে, তখন আমরা আমাদের হেলথ ওয়ার্কার এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের টিম যৌথভাবে সেই জায়গায় ভিজিট করেছে ওদের বাড়ি ঘরে, আরো ডিটেলস হিস্ট্রি নেওয়ার জন্য, কি ওরা কি মাঝে এসেছিল কিনা বা আরো ডিটেলস যা যা নেওয়ার তা নিয়েছে। নেওয়ার পরে জানা গেছে যে তারা যে 5 তারিখ ত্রিপুরা থেকে গেছে, তারপর ওরা ওই যে 11 জন কেউই ত্রিপুরা রাজ্যে ফিরে আসেনি। তার সত্ত্বেও আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওইসব যারা 11 জন আছে ওদের বাড়ির টোটাল ফ্যামিলি মেম্বার ত্রিপুরাতে যারা এখন আছেন টোটাল হলো 11 জন, ওই 11 জনের ছাড়া। তো এই 11 জনকেও আমরা এখন সতর্কতামূলক হিসাবে আমাদের হেলথ ওয়ার্কারের স্পেসিফিক অবজারভেশনে রাখার আমরা নির্দেশ দিয়ে দিয়েছি। ডেইলি হেলথ ওয়ার্কার ওদের বাড়িতে যাবে এবং ওরা কেমন আছে কি আছে এই খোঁজখবরটা ওরা করবে। এটা একটা। আরেকটা যেটা আমরা ইনফরমেশন গতকাল দিয়েছিলাম যে আমাদের কাছে কিছু তথ্য এসেছে যে নিজামুদ্দিন থেকে ফেরত কিছু লোক আমাদের আমরা ইনফরমেশন পেয়েছিলাম গতকাল, তো এটাকেও আমরা ট্র্যাক করতে পেরেছি। আজকে সকালে আমাদের পশ্চিম জেলার সিভিল প্রশাসন এবং মুখ্য স্বাস্থ্য অধিকারিকের অফিস থেকে যৌথভাবে গিয়ে সেরে ওদের বাড়িতে টোটাল 10 জন ছিল যারা মুম্বাই থেকে গত 18 মার্চ ত্রিপুরা রাজ্যে এসে ওরা একটা জায়গায় ওদের একজন আত্মীয় বলেছে ওদেরকে ওদের বাড়িতে ছিলেন এবং ওই বাড়ির ফ্যামিলি মেম্বার ছিলেন টোটাল 6 জন, তার মানে টোটাল 16 জন। টোটাল 16 জনকেই আমরা আজকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আমরা কোঅপারেটিভে ওদেরকে শিফট করে দিয়েছি এবং এই 16 জনের স্যাম্পল কালেক্ট হয়েছে দুপুর 3টার মধ্যে এবং এটা আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে টেস্টিং প্রসিডিউরে আছে। হোপফুলি আমরা বাই লেট নাইট আমরা হয়তো সেটার রেজাল্টও পেয়ে যাব। এটা হলো ওভারঅল সিচুয়েশন রিগার্ডিং দ্য স্টেট যেটা আজকে। Any question regarding this you can ask.
What did you do from Nizamuddin? না, নিজামুদ্দিন যে 22 যেটা বলছেন আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ এটা নাম্বারটা নিয়ে অনেকটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের টোটাল ডাইরেক্ট ইনভলভমেন্ট, আমরা যেটা বলেছিলাম ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল টোটাল 26 জনের প্রথম যেদিন আমরা জানতে পারলাম। যারা আউটসাইড স্টেটে আছে কাদেরকে কনসিডার করা হবে না, মানে কারা কারা যারা স্যালারিড এমপ্লয়িজ স্ট্যান্ডার্ড এট দ্য লোকেশন অফ দেয়ার পোস্টিং হাউএভার পারসন ফ্রম ত্রিপুরা ওয়ার্ক, মানে স্যালারিড এমপ্লয়ি যারা আছে এট দ্য লোকেশন অফ দেয়ার পোস্টিং, ত্রিপুরা ভবনের কেউ লোক যদি ওখানে থাকে তাহলে তাকে ইয়ে করা হবে না। Employees, members of ashram, monasteries, churches, or any other organized religious establishment and residing there. যদি কোনো ধরুন একটা রামকৃষ্ণ মিশনে আছে, কোনো চার্চে আছে, কোনো মসজিদের মধ্যে আছে, তাদের মধ্যে যদি তারা কেউ থাকে তাহলে তাদেরকে কনসিডার করা হবে না। Those who have own house commercial establishment in own name, কারোর বোম্বেতে একটা ফ্ল্যাট আছে, কেউ সেখানে একটা ইয়ে আছে এবং কিটের কিটের সঙ্গে আছে, পরিবার ধরো ছেলে থাকে, সেই থাকে, এখানে থাকে, এরকম যদি থাকে তাদেরকে অ্যালাউ করা হবে না। এবং যারা কোনো লজে এবং বোর্ড মানে হোস্টেল টোস্টেলের মধ্যে আছে এবং কনসার্ন স্টেট গভর্নমেন্ট তাদেরকে টেক কেয়ার করছে, সেক্ষেত্রে তারা এন্টাইটেল হবে না। এছাড়া আর অন্যান্য যারা আছে যেমন যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য গেছে, ট্যুরিজমের মধ্যে গেছে, গিয়ে ফেসে গেছে, তাদেরকে কনসিডার করা হবে। অন ট্রানজিট আছে, মেডিকেল ট্রিটমেন্ট করার পর ট্রানজিটে আছে, তাদেরকে করা হবে। স্টুডেন্টস যারা হোস্টেলে আছে, হোস্টেল বন্ধ হয়ে গেছে, তাদের সাপোর্ট দরকার, তাদেরকে করা হচ্ছে। তারপর ত্রিপুরার লোক যারা আনঅর্গানাইজ সেক্টরে বিভিন্ন লেবার টেবার বিভিন্ন কর্মচারী হিসেবে কল সেন্টার বিভিন্ন এই সময় জায়গায় যারা থাকে, তারা এই সমস্ত লোকগুলি যারা আছে তাদেরকে আমরা সরকারি সাহায্যটা দেওয়া হবে। আর সরকারি সাহায্যটা দুই রকমের আছে, যারা ত্রিপুরা ভবনে আছে তাদের জন্য একরকম, ত্রিপুরা ভবনে যারা বাইরে আছে তারা একরকম। ত্রিপুরা ভবনের জন্য তো বললামই, ত্রিপুরা ভবনটা রিলিফ ক্যাম্প হিসেবে নোটিফাই করা হয়েছে, তাদেরকে 118 টাকা করে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, আর রেন্ট যেটা আছে সেই রেন্টটা মকুব করে দেওয়া হয়েছে। আর যারা আউটসাইড ত্রিপুরা ভবনে যারা আছে, যেমন গুয়াহাটিতে ত্রিপুরা ভবনে কেউ নেই, সব হোটেলের মধ্যে আছে, সেই ক্ষেত্রে তাদের জন্য 1000 টাকা করে পার পার্সন রুম রেন্ট হিসাবে, অথবা হুইচওভার অ্যাকচুয়াল 1000 টাকার নিচে যদি হয়, যেটা হয় সেটা হিসাবে আমরা দিচ্ছি। সেরকম করে বাইরে যেখান থেকে ডিস্ট্রেস কল আসছে সেটা আমরা ভেরিফিকেশন করে এগুলি দেওয়ার ব্যবস্থা করছি। 1000 টাকা হলো যারা 1000 টাকা পার পার্সন পার ডে। এটা কি ঠিক যে ডক্টর যে স্যাম্পল গুলো টেস্ট হয়েছে সেগুলি একবার টেস্টে ধরা পড়ে না, 2-3 বার করতে হয়? না, এইটা আজকে ডক্টর তপন মজুমদারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে সিস্টেমে টেস্ট করা হয়, আমাদের সিস্টেমটা হলো NABL অ্যাক্রিডিটেড ল্যাব, AGMC-টা। এটা NABL অ্যাক্রিডিটেড ল্যাবগুলি যেমন আগামীকালকে আমরা যে স্যাম্পলগুলি নেগেটিভ পেয়েছি সেগুলিকে 10টা স্যাম্পল আমাদের কালকে ডিব্রুগড় মেডিকেল কলেজে পাঠাতে হবে। সেই জন্য গাড়ি করে, একটা স্পেশাল গাড়ি করে সেগুলিকে পাঠানো হয়। যেমন নরমাল সময় এখন ট্রান্সপোর্টেশন বন্ধ আছে, যখনই এখানে টেস্ট হয় যদি কোনো নেগেটিভ থাকে, তাদের একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী কনসার্ন যে মেইন ইনস্টিটিউশন যেমন ভাইরোলজির জন্য পুনেতে, সেখানে পাঠাতে হয়। তো NABL অ্যাক্রিডিটেশন পেতে গেলে এই যে ফর্মালিটি গুলি যেগুলি আছে সেই ফর্মালিটি মেনটেন হয়। আর আজকে যেটা ডক্টর তপন মজুমদার বলেছে, কতগুলি যে র্যাপিড কিট টেস্ট যেগুলি বেরিয়েছে, এই যে 3-4টা কোম্পানি, প্রাইভেট কোম্পানি বেরিয়েছে, বোম্বের একটা কোম্পানি বেরিয়েছে, তো এগুলি সম্বন্ধে স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্ট দেওয়া হয়নি এবং এটা দিয়ে টেস্ট করতে গিয়ে আলটিমেটলি টেস্টটা কমপ্লিট হয়নি, এরকম রেজাল্ট এসছে। সেই জন্য আমরা যদি কোনোখানে ধরুন কোন নিজাম ফেরত অথবা নিজামুদ্দিন ফেরত অথবা কোনো একটা হটস্পট থেকে এসছে, পার্টিকুলারলি এই জায়গাতে এসছে, পুরো গ্রামটাকে আমাদের ক্লাস্টার করতে হবে। সেই ক্ষেত্রে ক্লাস্টার করতে গেলে র্যাপিড অ্যান্টিবডি টেস্টের দরকার হয়, কিন্তু র্যাপিড অ্যান্টিবডি টেস্টের সম্বন্ধে যেহেতু আমাদের নেগেটিভ রেজাল্ট এসছে, আমরা কনভেনশনাল যে টেস্ট আছে সেই সিস্টেমে আমরা ফলো করছি। আর আমাদের কাছে
2000 এডিশনাল কিট আমাদের কাছে এসছে এটার জন্য। একটা কথা শোনা যাচ্ছে যে all the kits those who have received are faulty. না না ম্যাক্সিমাম তো আমি আরেকটা যদি আপনার প্রস্তুতি আমি প্রথমে একটু কারেকশন করি, এখানে ব্লাড কিন্তু টেস্ট হয় না, এটা এই ক্ষেত্রে কোভিড কিন্তু সোয়াব টেস্ট, মানে যেটা তো আমাকে মনে হয় যারা আপনাদেরকে ইনফরমেশন দিয়েছে সেটা আপনাকে হাফ ইনফরমেশন দিয়েছে, আমার হয়তো একটা এরকম ধারণা হতে পারে। এক নম্বর। 2 নম্বর জিনিস, ভারত সরকার যখন আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজকে এক্রেডিটেশন দিয়েছে, পার হয়ে গিয়ে কিন্তু এটা সার্টিফিকেশনটা পেতে হয়। প্রথমে 111টা না 12টা হ্যাঁ। সারা স্টেটে দিয়েছে। ভারতবর্ষে এর মধ্যে নর্থ ইস্টের মধ্যে শুধু দুটো সংস্থা, গুয়াহাটি মেডিকেল কলেজ আর আগরতলা শুধু আগরতলা দুটোকে দিয়েছে। তো রিগার্ডিং দ্য কোয়ালিটি অফ টেস্টিং আর যে এরকম করছে, মানে এটা টোটালি মানে আনএক্সেপ্টেবল। শেল্টার এন্ড ফুড আউটসাইড দ্য ত্রিপুরা ভবন, যদি আউটসাইড ত্রিপুরা ভবন, 3টা আমাদের জায়গাতে ভবন আছে, 3টার বাইরে যেখানে আছে সেখানে 1000 টাকা পার পার্সন পার ডে হিসেবে আমরা থাকার খরচ অ্যাকোমোডেশন হিসেবে দিচ্ছি, আর 150 টাকা পার পার্সন পার ডে হলো ফুডিং হিসেবে 21 দিনের জন্য আমরা আপাতত এটা। আপনারা আইডেন্টিফাই কিভাবে করছেন এখন? মানে প্রচুর আমরা আমাদের কাছে যা তথ্য, আমরা আনঅর্গানাইজ সেক্টরে প্রচুর আমাদের এখানকার আনএমপ্লয়েড যুবক যুবতীরা কিন্তু কাজ করে, ওখানকার অনেকগুলা কাজ বন্ধ হয়ে গেছে, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে বা ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওরা ফিরে আসতে পারছে না। না, এটা আমি মানছি এরকম আসছে না, কিন্তু যারা আমাদের কাছে, সবার সংখ্যা তো আমাদের কাছে নেই, কারা কল সেন্টারে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, সমস্ত যারা ডিস্ট্রেস কন্ডিশনে পড়েছে আমাদের কাছে স্টেট কল সেন্টারে আমাদের ফোন করেছে, আমাদের ভবন যেগুলি আছে সেখানে ফোন করেছে, করার পর কনসার্ন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কাউন্টার পার্ট যে স্টেট গভর্নমেন্ট, সেই স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমরা টেক আপ করেছি। যখন আমরা কনফার্ম হয়েছি ওই স্টেট গভর্নমেন্ট তাদেরকে কোনো সাহায্য দিচ্ছে না, তখনই আমরা দিচ্ছি। যদি ওই স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয় আমরাও দেই, তাহলে তো একটা ওভারল্যাপিং হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে 14 জন আর আজকে 10 জন। ওরা ডাইরেক্ট নিজাম। আমরা দেখেন এটাকে মুম্বাই থেকে, মানে মুম্বাইয়ের বাসিন্দা, কিন্তু ওরা নিজামউদ্দিন গিয়েছিল, নিজামউদ্দিন থেকে ওরা এখানে এসছে। হ্যাঁ, মুম্বাইয়ের বাসিন্দা, ওরা নিজামউদ্দিন ভিজিট করেছে। ধর্মপ্রচার ঠিক না, ইনফরমেশনে বললো ওরা ওদের নাকি রিলেটিভের বাড়ি, হোয়াটএভার মেবি, যাই হোক এটা ওর ট্র্যাক হয়ে গেছে হয়তো। প্রথম পরিচয় দেয়নি রানীর বাজারে, আমি এলাকাটা বললাম, পরিচয় দেয়নি। তারপর যখন কোশ্চেন করার পর লাস্টে গিয়ে ধরা পড়ে গেছে, তখন বলছে আমি 14 দিন আমি কোয়ারেন্টাইন তো হয়ে গেছে, আমার তো হয়নি। তখন উল্টো পুলিশের হেডকোয়ার্টার থেকে আরো 14 দিনের ওকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। যেহেতু এটাকে ডিজাস্টার হিসেবে নোটিফাই করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে, তো এসডিআরএফ ফান্ড, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা আছে, কত টাকা পাওয়া গেছে সেটা সম্বন্ধে আমি ডিটেলস বলতে পারবো। এক্সাক্ট কত টাকা পাওয়া, অ্যাপ্রক্সিমেটলি এক্সাক্ট না হলেও চলবে, মানে সুপার কত পাওয়া গেল আর কত আসতে পারে বা স্টেটের কি ডিমান্ড? যেটা 19-20-তে এনডিআরএফ এ 63.32 crore স্যাংশন হয়েছিল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স হিসেবে, কিন্তু নো মানি ওয়াজ অ্যাকচুয়ালি রিলিজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 63.32 crore স্যাংশন হয়েছিল, কোনো ছিল না, কারণ আমাদের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স ছিল, ক্লোজিং ব্যালেন্স বেশি ছিল বলে এটা দেওয়া হয়নি। তো গতকালকের মিটিং এ যেটা ডিসিশন হয়েছে, বেশ কিছু ডিপার্টমেন্টকে টাকা দেওয়া হচ্ছে মিটিগেশন পারপাস, ডিজাস্টার মিটিগেশন পারপাস, বেশ কিছু ডিপার্টমেন্টকে টাকা দেওয়া হচ্ছে আর কি, ওই আমাদের যে ওপেনিং ব্যালেন্স যে আছে সেই ওপেনিং ব্যালেন্স থেকে। তারপর এটা খরচ হয়ে গেলে ইউটিলাইজেশন দিলে তারপর আমরা আবার টাকা পাবো, টাকার জন্য অসুবিধা হবে। এরকম ডেফিনিটিভ যদি যে কোনো কিছু, এখন ফ্রন্ট লাইন ওয়ার্কার, কোন ডাক্তার, কোন নার্স, তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে সেখানে করার জন্য, মনিটরিং করার জন্য, অথবা কোনো পেশেন্ট আসলে তাকে রোস্টার ডিউটি দেওয়া হয়েছে,
এখন যদি বলে আমি এখানে করব না, কাজ করব না, প্রশাসনিক ব্যবস্থা সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হবে। আর আরেকটা যেটা আপনি যে অ্যাঙ্গেলে বলেছিলেন কেউ মানলো না এবং এটার জন্য একটা আরো সিচুয়েশনটা এগ্রেভেট হয়ে গেল, হ্যাঁ, এরকম হলে তো অবশ্যই ইয়ে হবে। যেরকম পুলিশের যার কথা বললাম, ওকে তো একটা পানিশমেন্ট, ও যে লুকালো ওর জন্য ইয়ে করলো। তারপর এরকম যদি ঘটনা যদি থাকে, যদি ইনসিডেন্স হয়, ডিপার্টমেন্ট অ্যাকশন নিতে পিছপো হবে না। এপিডেমিক ডিজিজ অ্যাক্টে যে কোনো অর্ডার ইস্যু করতে পারে, যে কোনো ইস্যু করতে অর্ডার। সেকশন 188 আইপিসি তে ওর জন্য 1 বছরের সশ্রম কারাদণ্ড। এখন যদি বলা হয় আপনার সার্ভিসটাকে রিকুইজিশন করা হয়েছে, আপনি এই ব্যাপারে ডিজাস্টার এক্সপার্ট, আপনি এখানে কাজ করছেন না, আপনাকে যদি এখন আপনাকে রিকুইজিশন দেই, আপনাকে কল করি, আপনি আসুন আমাদের কাছে কাজ করবেন, আপনি যদি রিফিউজ করেন সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে সেরকম অ্যাকশন হয়ে যাবে। এখন একদম এটা ইমার্জেন্সির মতো প্রভিশন। সেকশন 188 আইপিসি তে এপিডেমিক ডিজিজ কন্ট্রোল অ্যাক্টে যে কোনো ভায়োলেশন হলে, আর এটার সঙ্গে আরো আছে কতগুলি প্রভিশন আছে, সেকশন 270, 271, 272 আইপিসি, এই প্রভিশন গুলিও এটার সঙ্গে প্রযোজ্য হবে। এখন আইনগত প্রভিশন গুলি যেগুলি আছে সেগুলি ভীষণ কঠিন। সরকারি কর্মচারী স্যার, আরেকটা জিনিস হচ্ছে কয়েকজন নার্সের সাথে খুব অন্যরকম ব্যবহার করা হয়েছে। এটা মিডিয়াতে আসার পর কিছু সংগঠন সালিশি সভা করে মীমাংসা করে দিচ্ছে আইনানুগ রাস্তা দিয়ে। এটা আজকে আমরা টিভিতে দেখেছি। এটা তো গোরখপুরের এরকম একটা ঘটনা ঘটেছে, এটা দেখেছি। তো আমাদের রাজ্যে এরকম আগরতলার উপর 3টি ঘটনার ক্ষেত্রে এমন হয়েছে। গতকালই আপনাদের মধ্যে একজন বন্ধু আমাদেরকে এটা দেখিয়েছে যে একজন নার্স, কর্মরত নার্স একটা এসডিএম এর কাছে প্রেয়ার করেছে যে ওনার যে ওনার বাড়ির ওনার ওনাকে বেরিয়ে যেতে বলেছে, এবং সেটাকে কিন্তু সিভিল প্রশাসন খুব শক্তভাবে হাতে নিয়েছে। এবং শক্তভাবে হাতে নিয়েছে, আজকে সকালে উঠে কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা কিন্তু আমরা জানতে পারলাম যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটার এগেইনস্টে যে এফআইআর লঞ্চ করেছে। তো এই ক্ষেত্রে তো ডেফিনেটলি যদি হেলথ ওয়ার্কারকে এই জায়গাতে সাপোর্ট না করে, মরালি এবং সেইভাবে যদি সাপোর্ট না করে, তো ডেফিনেটলি এরকম স্টেপ তো আগামী দিনেও নিশ্চয়ই আরো নেওয়া হবে যদি এরকম আমাদের কাছে আসে। কিন্তু তারপরে কি আছে সেটা ইনফরমেশন আসলে হয়তো আমি আগামীকাল আপনাদের এগুলো দরকার আছে, একদম সিরিয়াস ব্যাপার না। এটা আমরা যদি ইনফরমেশনটা হয় আমরা কালকে আপনাদেরকে ব্রিফ করব যে অ্যাকশন টেকেনটা কি হবে। এবং আমরা কালকে কয়েকজন সংবাদ মাধ্যমের আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে প্রিলিমিনারি ডিসকাশন চলছে এবং মিনিস্ট্রি লেভেল, কান্ট্রি লেভেল থেকেও যারা আমাদের স্পেশালিস্ট আছে ওরা কিভাবে ফেস ব্যানারে কি করে এটা উইথড্র হবে, যদি ফেস ব্যানারে হয় তো কি কি স্টেপগুলি নেওয়া হবে। তো এগুলি সম্বন্ধে এখনো ডিটেইলস কোনো অ্যাডভাইজারি আসেনি, কিন্তু এইটা ঠিক যদি যেখানে হটস্পট যেগুলি আছে, প্রথমত 68 ডিস্ট্রিক্টটাকে 79 এখন 75 আছে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট থেকে যদি ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে ওকে কোয়ারেন্টাইনে যেতে হবে। হ্যাঁ, এইটা মোটামুটি আমাদের এখানেও এটা চালু থাকবে যদি ফেস ব্যানারে যদি উইথড্র হয়। এখন সামনে তো অনেকগুলি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, যেরকম সিবিএসসির পরীক্ষা শেষ হয়নি, সিবিএসসি পরীক্ষা শেষ হয়নি, এখন সিবিএসসি পরীক্ষার জন্য তো কদিন স্কুল খুলতে হবে, তারপরে সামার ভ্যাকেশনেরও ব্যাপার টেপার আছে। তো এগুলি ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্ট এটা নিয়ে ডিসিশন নেবে। তো এখনো ফাইনাল কিছু কংক্রিট কিছু হয়নি। এখন মাননীয় চিফ সেক্রেটারি সব ডিপার্টমেন্টের যে সচিবদেরকে বলেছেন যদি ইন কেস ফেস ব্যানারে যদি এটা উঠে তাহলে কি কি স্টেপ নেওয়া হবে, প্রোটোকলটা কি হবে, সেটার জন্য একটা আমরা সবাই চিন্তা ভাবনা করার জন্য তারপর একটা আমাদের ইয়ে লেভেলে এটা চিফ সেক্রেটারি আছে, উনি একটা ডিসিশন আলটিমেটলি হবে। তো এখন অব্দি ফাইনাল কিছু ডিসিশন হয়নি। তো কয়েকটা তো মানে এয়ার ইন্ডিয়া এটাতে বলেছে বোধহয় 1 মে থেকে খুলবে, তার আবার কনফ্লিক্টিং রিপোর্টও আসছে, কিছু কিছু অন্যান্য সার্ভিস প্রোভাইডার আবার 14 ইয়ে থেকে খুলবে। তো এটা নিয়ে এখনো এমন কিছু ইয়ে আছে, কিন্তু যদি আমরা যেই লকডাউনটা করেছি এটা তো প্রি ম্যাচিউর লকডাউন, এটা আমরা আগে থেকে করেছি, কিন্তু
আগের থেকে করার ফলেই আমরা কিন্তু এখন অব্দি সাকসেসফুল। যদিও এটার জন্য আমাদের অনেক কষ্ট সহিত হইতে, যে আমাদের যারা পিপল যারা আছে তারা অনেক কষ্ট স্বীকার করে নিয়েছেন, কিন্তু কষ্টটা স্বীকার করার ফলেই আপামর জনসাধারণ কিন্তু আমরা এসকেপ করে গেছি। আমরা কিন্তু রিমোটনেসের জন্য এসকেপ করিনি, আমরা এই লকডাউনটা আগের থেকে করেছিলাম বলেই আজকে আমরা এসকেপ করে গেছি। সুতরাং আগামী দিনেও যাতে এসকেপ পেতে হয়, কি করে যদি আমাদের থাকে, সেই জন্য সবারই কিছু না কিছু একটু কষ্ট স্বীকার করতে হবে। এবং বাইরের থেকে স্টুডেন্ট আসলে তাহলে 37 লক্ষ মানুষের স্বার্থে কিছুটা ত্যাগ ওদেরও স্বীকার করতে হবে। একটা পেপার ডকুমেন্ট, এটার একটা ভ্যালু ছিল, এখন আর কিন্তু এইসব কোনো ভ্যালু নেই। আপনি খালি হাতে রেশন শপে যেতে পারেন, গিয়ে জাস্ট আধার নম্বরটা বলবেন, আধার নম্বরটা বলে আপনি আঙ্গুলের ছাপ দেবেন, দিয়ে আপনি চাল নিয়ে নিতে পারবেন। সাপোজ আপনি যদি ওনার কাছে রেশন কার্ডটা বন্ধক দিয়ে রাখেন, এই রেশন শপওয়ালার কাছে, আপনি ওর থেকে গিয়ে চালটা তুলতে পারবেন। আমাদের স্টেটে পোর্টেবিলিটি ফ্যাসিলিটি আছে, সেক্ষেত্রে চাল সবগুলি কমোডিটি না, মেজর কমোডিটি যেটা আছে সেটার ক্ষেত্রে পোর্টেবিলিটি ফ্যাসিলিটি আছে। আপনি যেখান থেকে খুশি আপনি আপনার চালটা, আপনার এনটাইটেল কোটা যেটা আছে সেটা নিতে পারবেন। সুতরাং বন্ধকের জন্য আর আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটা খুব ক্লোজলি মনিটর করা হচ্ছে, এবং এরকম কোনো ঘটনা এখন আসছে না। যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন, আপনি জিজ্ঞেস করে নেবেন। আর যদি এরকম কিছু ইনস্টেন্স থাকে তাহলে এক্ষুনি আমি আমার মোবাইল থেকে বের করে আধার নম্বর দিয়ে বলে দিতে পারবো সে চাল নিয়েছি কি নিয়েছি কিনা। আপনার যদি এরকম এক্সাম্পল আধার নম্বর থাকে, আমি এখন মোবাইল দিয়ে বের করে দিয়ে দেবো। যদি গ্রামে গঞ্জে কোনো জায়গাতে এরকম ঘটনা থাকে আমাদেরকে দিন, আমরা সঙ্গে সঙ্গে সেই রেশন শপের ডিলার যে আছে তার এগেইনস্টে সিরিয়াস অ্যাকশন নেব। স্টেটে N95 আছে 5751, ট্রিপল লেয়ার মাস্ক around 69,000, PPE kit 580, sanitizer 500 ml 92, 100 ml 452, আর গ্লাভস আছে 3276। আমার ফ্লাইট আজকে আসার কথা, আজকে একটা আশা করি। আর ভেন্টিলেটরের কি কোনো আপডেট আছে যেটা আপনারা প্রক্রিয়া করছেন? ভেন্টিলেটরের জন্য আমরা তো SDRM এর থেকে আমরা কিছু টাকা পেয়েছি, 5 কোটি সামথিং আমরা টাকা পেয়েছি। 59 লাখ না কত এরকম, এটার জন্য ওই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এগুলি কিনতে হয়েছে। তো বাকি যেগুলি আছে সেগুলির জন্য ইকুইপমেন্ট, মেইনলি ইকুইপমেন্ট কেনা হবে। এক একটা ভেন্টিলেটরের দাম 25 থেকে 30 লাখ টাকা, এক একটা ভেন্টিলেটরের দাম। তো এগুলি সময় সাপেক্ষ, এগুলি অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। কোভিডের শেষ হয়ে গেল, 6 মাস পরে পেলাম। তো এগুলি আমরা ধীরে ধীরে প্রসেস করছি, করে এগুলি আমরা করছি। এছাড়াও আমরা রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে আমরা একটা প্রপোজাল দিয়েছি 50 বেডের ডেডিকেটেড ICU উইথ অল ইকুইপমেন্টস IGM হসপিটালে। এটার জন্য 18 কোটি সামথিং। আর জিবিতে 20 বেডের ICU ওল্ড মেডিসিন ব্লকে ডেডিকেটেড সব ইকুইপমেন্ট সহ, এটা হতো 12 কোটি সামথিং। 30 কোটি সামথিং এর আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টের প্রপোজাল পাঠিয়েছি SDRF ফান্ডের থেকে। তো সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ফান্ড দেখা যাক কতটুকু কি দেয় আমাদেরকে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করব। আমরা দুটো সেক্টরকে ডেডিকেটেড কোভিড হসপিটালে এটাকে আপগ্রেড করার আমরা চেষ্টা করছি। তো ফুল ফ্লেজেড করতে, ইকুইপমেন্ট দিয়ে আসতে, সেটিং করতে একটু সময় লাগবে। স্যার, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে কিছু খাবার নিয়ে সমস্যার কথা শোনা যাচ্ছে। দেখুন, আমাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন গুলি যেগুলি ডিপার্টমেন্টের ট্রেনিং হোস্টেল, এগুলিকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন হিসেবে নোটিফাই করেছি। সেখানে ডেডিকেটেড ক্যাটারার আছে, সেই ক্যাটারার সার্ভিস করছে। তো এখানে অনেক ধরনের লোক থাকে, গরিব বড় লোক অনেক ধরনের লোক থাকে। তো ফুড এমিটটাও অনেক রকমের, একজন স্প্যানিশ একজন আছে, তার ডিমান্ড একরকম হতে পারে, আমাদের লোকাল যে আছে সে একরকম। তো কিছুটা তো একটু তো থাকবেই, এটাকে সবাইকে 100% খুশি করা যাবে এরকম না। খাবার না দেওয়ার অভিযোগ না, এরকম না দেওয়ার এটা কোনো প্রশ্নই আসে না। আর এটাও বলা হয়েছে ক্যাটারারকে
কেউ যদি নর্মাল এন্টাইটেলমেন্টের বাইরে নিজে যদি খেতে যায় তাহলে পেমেন্ট করে খেতে পারবে, সেটারও ব্যবস্থা করা আছে। ওইটা খুব এটা রিগার্ডিং দ্য খাবারে কিন্তু যেহেতু এখানে আছে 40-50 জন একসাথে, এখন যদি 40-50 জনের 40-50 জন ভ্যারাইটি হয়, এটা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তবে মেজরিটি যার ডিমান্ড থাকে ওই হিসাবে কিন্তু খাবার করা যায়। কারণ আমি পার্সোনালি নিজে কিন্তু গতকাল আমি ভগৎ সিং যখন খাবার দিয়েছে, আপনারা আজকে দেখতে পারেন যে আমি কোঅপারেটিভে ওদের সাথে গিয়ে কথা বলেছি, যখন খাওয়া দেয়, হ্যাঁ এটা ঠিক যে খাওয়া বুফে সিস্টেম না বা ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতন ব্যবস্থা না, ইট ইজ প্যাকেট খাবার। কারণ কেন, ওদের যত সম্ভব ঘরের ভিতরে থাকার জন্য প্যাকেট নিয়ে রাখা হয়, বেল বাজানো হয় বা টাকা হয়, এসে চার প্যাকেট যে কালেক্ট করে নিয়ে যায়। আর তাছাড়া কিন্তু যেটা স্যার বললো যে ক্যাটারারকে অপশন দিয়েছে, ক্যাটারার যদি না পারে এটা কিন্তু ওদেরকে বলা হয়েছে যে যদি অনলাইনে সুইগি হোক জোম্যাটো হোক কেউ যদি কিছু পছন্দ থাকে অনলাইনে পেমেন্ট করলো, খাবার দিল, নিয়ে রেখে দিল, নিয়ে খাবো, এই ব্যবস্থাও আছে এবং এটা কিন্তু অনেকে অ্যাভেলও করেছে। তো আশা করি যেটা বলছেন এটা হয়তো স্পেসিফিক হয়তো পছন্দ হয়নি এই জন্য বলেছে। তো যদি কোনো একটা ডিসকন্টেনমেন্ট যদি থাকতো তাহলে আমরাও জানতে পারতাম আর কি, আপনারাও জানতে পারতেন। তো এরকম কিছু হয়নি, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের অনেক প্রাইস দিতে হচ্ছে, অনেক সরকারের টাকা খরচ হচ্ছে এইগুলোর পিছনে। স্পেনিশ পার্সন অলরেডি কোয়ারেন্টাইন শেষ, ত্রিপুরা যে এসছে প্রায় আজকে প্রায় 20-25 দিন হয়ে গেছে প্রায়। উনি অ্যাকচুয়ালি বাই প্রফেশনাল নার্স, স্টাফ নার্স। উনার একটা হবি হলো সাইক্লিং করা, তো বিভিন্ন দেশে সাইকেল করতে করতে উনি বাংলাদেশ থেকে সাইক্লিং করে ত্রিপুরায় ঢুকেছিল। তো ফরচুনেটলি সেই সময় এইসবে অ্যাক্টিভিটিস বা এই এপিসোড ঘটার ফলে উনিও কোয়ারেন্টাইনে চলে গেছিল, কারণ স্পেনে তো সেই সময় পারছিল। তো উনার এরকম কোনো সিমটমস বা কিছু হয়নি, উনি এখন ফ্রি, এখন অপেক্ষা করছে কবে লকডাউন উঠবে সো দ্যাট শি ক্যান রিটার্ন টু স্পেন। না এটার জন্য যেটা বলেছেন ডেফিনেটলি এটার জন্য অলরেডি এটার জন্য অলরেডি ওয়ার্কআউট করা হচ্ছে সো দ্যাট আরো কিছু যদি এরকম তথ্য পাওয়া যায় বা যারা আছে ওদের থেকে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, এবং আপনাদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে বা আপনাদের মাধ্যমে যারা কাছে দেবেন ওদের কাছেও রিকোয়েস্ট থাকবে যদি এরকম নিজামুদ্দিন ফিরোজ কারোর কোনো ইয়ে থাকে আমাদেরকে অতি সত্তর আমাদেরকে এই ইনফরমেশনটা দেবেন, যেমন আমরা সেইভাবে অ্যাক্টিভলি স্টেপসটা নিয়ে নিতে পারি। এবং আমাদের কন্ট্রোল সেন্টারে এরকম খবর এসছে, ঘরের দরজা থেকে সামনে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে পাশের বাড়ির থেকে জানলা থেকে চিৎকার করেছে আপনি বেরোবেন না বেরোবেন না বেরোবেন না। তারপর ওকে 14 দিন হয়ে গেছে, কনস্ট্যান্ট আমাদের কন্ট্রোল সেন্টারে খবর এসছে ওকে আরো 14 দিন। মানে এত সেনসিটিভ পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেছেন তো গোলচক্কর এলাকাতে এখানে কিন্তু একদম লোকাল বডি থেকে করা একটা ডিক্টেট দেওয়া হয়েছে। যদি বাইরের আসে, হ্যাঁ ওরা একসঙ্গে আছে ঠিক আছে, কিন্তু আপনি যে একমাত্র গিয়ে থাকেন না, আপনি থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনাকে আইডেন্টিফাই করবে। তো বাইরের আউটসাইডার ইনট্রুডার ভাবে সাফারিং হচ্ছে, এগুলি কিন্তু কত টাকা খরচ হচ্ছে সেটা দিয়ে হিসাব করা যাবে না। এটার একটা ব্যাপক সোশ্যাল ইমপ্যাক্ট আছে, সেগুলি দিয়ে আপনি চিন্তা করতে হবে। এটা টোটাল জিনিসটা সোশ্যাল লস কতটুকু হলো সেই জিনিসটা দিয়ে আপনার চিন্তা করতে হবে। কত টাকা তার পিছনে কোয়ারেন্টাইনে খরচ হলো, কত টাকা খাওয়া দিলাম, সেটা কিন্তু খরচ না। কত টাকা ম্যান পাওয়ার নষ্ট হচ্ছে, কত অফিস ম্যান ওয়েজেস নষ্ট হচ্ছে, সবগুলি আপনাদের ধরতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, লকডাউনের পরে হোল ওয়ার্ল্ডে তো এনভায়রনমেন্টের একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমাদের ত্রিপুরা যে ধরনের কোনো পরিবর্তন আপনাদের কাছে? আজকে তো এই এর মধ্যে দেখলাম, নেটের মধ্যে দেখলাম জলন্ধর থেকে 200 কিলোমিটার দূরে দুধওয়ালা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। তো 30 ইয়ার্স, তো আমাদের এরকম সৌভাগ্য হয়নি আর কি, আশেপাশে নেই। সাউন্ড কমছে আর পাওয়ার যোগদান ভারত যোগদান সবে কবে নিয়ে তো আছে আমি